ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটু লেট হয়ে গেল, আমি একটু ভিন্ন কাজে বিজি ছিলাম। তো সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। তো আজকে আমাদের সম্ভবত ক্লাস নাম্বার 7। ওকে, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 8। 7 নাম্বার ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের ক্লাস নাম্বার 8। এবং আজকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার এবং সিএসও সেইস নিয়ে ডিটেলস জানতে চাইছিলাম। তো আমরা সেই পজিশনে চলে যাব, তার আগে আমাদের একটু গ্রুপ থেকে আমরা ফিরে আসি। তো আমাদের গ্রুপে গত ক্লাসের পরে আচ্ছা, গত ক্লাসের পরে আমাদের গত ক্লাস ছিল, হ্যাঁ গত ক্লাসের পরে হচ্ছে ইসাহাক আলী ভাই, উনি হোমওয়ার্ক পাঠিয়েছিল, উনি 4টা ট্রেড করেছিল। ওকে, কেউ জয়েন করবে, একটু জয়েন করে নিচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের ওকে ওকে এগুলো এসএমএস আমি দেখেছিলাম। ওকে ওকে, ভ্যালিড ইনভ্যালিড। আচ্ছা, আজকের হোমওয়ার্ক, ওনার নাম হচ্ছে শরীফ। মাশাল্লাহ, ভালো। ওনার নাম হচ্ছে মঞ্জুরুল, মাশাল্লাহ, ভালো। চন্দ্রন মিত্র কি বলছে, এমন হলো কেন? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কোনো স্ক্রিনশট পাঠালে একটু ফুল স্ক্রিন দিবেন। ফুল স্ক্রিন না দিলে অ্যাকচুয়ালি বোঝা যায় না, কারণ এটা ফুল স্ক্রিন দিবেন এবং লিখবেন যে আসলে কী কাহিনীটা। তাছাড়া তো এতটুকুতে কিছু বোঝা যাচ্ছে না আপনি আসলে কী বোঝাইছেন। তারপরে আজকের মার্কেট অনেক ভালো কন্ডিশন, আচ্ছা গুড। তারপরে আর একজনের হোমওয়ার্ক, ওকে গুড। এই অর্ডার ব্লকটি কি কারণে কাজ করলো না, কারো জানা থাকলে বলেন। অর্ডার ব্লক, আচ্ছা এখানে কিন্তু অর্ডার ব্লক হয়নি। এখানে 1 নম্বর কথা হলো যে এখানে একটা বুলিশ অর্ডার ব্লক কিন্তু হয়নি। 2 নম্বর হলো যদি এখানে আমরা বিয়ারিশ অর্ডার ব্লক দেখি, বিয়ারিশ অর্ডার ব্লকও হয়নি। এখানে তো অর্ডার ব্লকের কোনো ফর্মুলাই হয়নি। তারপরও চন্দন মিত্র উনি অ্যান্সার দিয়েছে যে এখানে এইচএমআর পজিশন ছিল, এইচএমআর পজিশন ছিল, হ্যাঁ ঠিক আছে। এই যে সময় এইচএমআর পজিশনটা থাকার কারণে মার্কেট ব্রেক করে নিচে চলে গেছে, কিন্তু এখানে অর্ডার ব্লক হয়নি। কারণটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক যদি হয়, আমরা এরকমটা হয় অর্ডার ব্লকটা। আমার আজকে একটু মাথা ব্যথা, যার কারণে জোরে কথা বলতে পারতেছি না, তো একটু আস্তে আস্তেই বলি। তো আমি কালার চেঞ্জ করতেছি না, হ্যাঁ কালার চেঞ্জ করতেছি না, জাস্ট এইভাবে দেখাচ্ছি আর কি, মানে সহজে ড্রয়িং করে দেখাচ্ছি। অর্ডার ব্লকের ব্যাপারটা তো এরকম হওয়া উচিত। যে এই দুইটা লেভেল হবে, এটা কি ড্র করলাম, আচ্ছা যাক, এই দুইটা লেভেল হবে এবং এইটার হাই আর এইটার লোর মধ্যে গ্যাপ থাকবে, তাহলে এটা অর্ডার ব্লক হবে, তাই না? তো এখানে যদি আমরা ধরি যে মেইন ক্যান্ডেল যদি আমরা এটা ধরি, আর এটা যদি পূর্বের ক্যান্ডেল ধরি, এটা যদি তার পরের ক্যান্ডেল ধরি, তাহলে কিন্তু এটা হলো ভ্যালিডেশন ক্যান্ডেল, তো এখানে গ্যাপ নাই। 2 নম্বর যদি এটাকেও ধরার চেষ্টা করি যে আমাদের এটা হচ্ছে মেইন ক্যান্ডেল, তাহলে তো এটা তো হচ্ছেই না, অর্থাৎ এখানে কোনো অর্ডার ব্লক নেই অ্যাকচুয়ালি, এটা অর্ডার ব্লক ফর্মুলার মধ্যে পড়তেছে না। আর এই সিমার পজিশন ছিল, এটার কারণটা হচ্ছে যে মার্কেট এই সিমার পজিশন থাকার কারণে নির্দিষ্ট যে লেভেলটাতে ছিল, অর্থাৎ লেভেল বলতে আমি এটাকে বোঝাচ্ছি যে মার্কেটের রেঞ্জ যে ছিল, এই যে একটা রেঞ্জের মধ্যে মার্কেট ছিল, লো হাই, এই যে হাই প্রতিবার এটাকে রেসপেক্ট করছে এবং এই যে লো রেসপেক্ট করছে, এই জন্য এটাকে ব্রেক করে নিচে চলে গেছে। কিন্তু এর আগেও 2বার কিন্তু গেছে, সেক্ষেত্রে ওইটা কোনো ইস্যু না, কারণ মার্কেটের পূর্বের রেঞ্জ ছিল এতটুকু, পরবর্তী রেঞ্জ সে এইটা হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, তো এটা আর কোনো কিছু না। তারপরে হচ্ছে চন্দন মিত্রের একটা ইয়া আছে, স্ক্রিনশট, কি বলছে এখানে, বলছে যে যখন ট্রেড ওপেন করা হয় তখন লস হতে থাকলে দ্বিতীয় ছবির ব্যালেন্স এত
পরিবর্তন হয় কেন, এবং লস অবস্থায় ট্রেড কেটে দিলে অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক থাকে। এটা নেটওয়ার্কের কারণে মাঝে মধ্যে এরকম হয়, কিন্তু নেটওয়ার্কের মধ্যে মাঝে মধ্যে এরকম হয়। আর একটা জিনিস আছে, যেটা হলো এইটা হলো চার্ট পেজ, তো চার্ট পেজে পার সেকেন্ড ক্যালকুলেশন হয়। আর ট্রেড যখন আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এই চার্ট পেজ থেকে এই রিপোর্টটা চলে যায় হচ্ছে অ্যাকাউন্ট পেজে। তো সেক্ষেত্রে দুইটার মধ্যে বিশাল বড় একটা গ্যাপ থাকে। কিন্তু কখনোই এমনটা করা যাবে না যে আপনার এখানে যদি লস দেখাচ্ছে, মনে করেন আপনি এই মাইনাস দেখাচ্ছে যে মাইনাস 30 সেকেন্ড বা 30 সেন্ট বা 40 সেন্ট বা $1 লস দেখাচ্ছে, আপনি কেটে দিলেন, যে কেটে দিলে আমার মেইন ব্যালেন্স থেকে কেটে যাবে না, এটা কিন্তু ভুল। অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়ে যায়, যে এখানে যেহেতু স্ক্রিনটা ছোটো, আমি একটা বড় স্ক্রিনে ওপেন করি। যেমন মনে করেন যে ঘটনাটা এরকম হতে পারে, আপনি এন্ট্রি নিয়েছিলেন এই জায়গায়, তারপরে মার্কেট নিচে গিয়েছিল, এইখানে যখন এখানে গিয়েছিল তখন পজিটিভের দিকে ছিল, পরে এদিকে উল্টা দিকে এই পর্যন্ত উঠে আসছে, কিন্তু তারপরও আপনার এখানে মাইনাস দেখায়নি তখন পর্যন্ত, অথবা আপনি যে দিকে ট্রেড করছেন তার যে বিপরীত ঘটনা সেটা এখন পর্যন্ত শো করেনি। তার মানে এইটা নয়, কিন্তু কারণটা হলো নেটওয়ার্ক স্লোর কারণে সার্ভারে যে ঘটনা ঘটার সেটা ঘটেই গেছে, আপনার ডিসপ্লেতে শো করেনি। কারণটা হলো আপনার নেটওয়ার্ক স্লো থাকতে পারে, সেক্ষেত্রে এরকম হতে পারে। কিন্তু যদি আপনার পজিশন থেকে উল্টা দিকে এসএলের দিকে চলে যায়, তাহলে কিন্তু লস ওটা হবেই, কেটে দিলেও লসটা হবেই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনও হয় যে আমার স্ক্রিনে দেখাচ্ছে যে আমার 30 থেকে 35 সেন্ট প্রফিট আছে, প্রফিট দেখাচ্ছে গ্রিন, প্রফিট দেখাচ্ছে, ইতিমধ্যে আমি কেটে দিছি, তো দেখাচ্ছে কি আমার সমান সমান হয়ে গেছে অথবা লস হয়ে গেছে। এই ঘটনাটা কেন হয়, যে মনে করেন আমরা এন্ট্রি নেই এই জায়গায়, এন্ট্রি নেওয়ার সাথেই কিন্তু কি হয়, এখানে যে স্প্রেড আছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের স্প্রেড, সেই স্প্রেডের কারণে ট্রেডটা পড়ে যায় এই জায়গায়। এখন ক্যালকুলেশন কিন্তু এইখান থেকে শুরু হয় না, ক্যালকুলেশন শুরু হয় স্প্রেড ধরার পরে, অর্থাৎ ওরা ওদের যে কমিশন ওরা কেটে নেওয়ার পরে কিন্তু আমাদের প্রফিট লসের হিসাব শুরু হয়। এখন দেখা যায় আমি যদি এই জায়গায় ফিরে মার্কেট এখানে কেটে দিই, তাহলে আমার সমান সমান হবে, কিন্তু ওর যে যত সেন্ট এখানে নিবে, ও কমিশন কাটবে, সেই কমিশন কিন্তু ও কেটে নেবে। সেক্ষেত্রে ওর কমিশনটা যদি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিতে হয়, সেক্ষেত্রে তাও কিন্তু আমার লস হবে। এটা কিন্তু বিশাল বড় একটা কাহিনী। এই জন্যই এটা সমস্যা, যে আমরা যখন অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার সময় এই যে প্রথম ক্লাসে যেটা দেখাইছিলাম, আজকে হুবহুব তাহলে ওইটা একটু দেখাই যায়, কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই বিপদটাতে অনেকেই এই এই জিনিসটাতে ভোগে। সাপোজ এই অ্যাকাউন্টটাতেই ঢুকে, চোখের সামনে এটা আছে, এটাতেই ঢুকে, আমি জানি না সবাই ভালো শুনতে পাচ্ছেন কি না, আমার একটু মাথা ব্যথা, যার কারণে জোরে কথা বলতে পারতেছি না। তো নো ইস্যু। এই যে দেখেন এইচএমআর পজিশন কারে বলে, কেমনে খেয়ে দিল মার্কেটটারে। কেউ থিঙ্ক করবে যে এত দূর নিচে আসবে মার্কেট? কতজন যে এই যারা এক্সনেস ইউজ করে না, মনে করেন এক্সনেস ছাড়া যারা অন্য কোনো ব্রোকার ইউজ করে, ওই সব ব্রোকারে, অথবা যারা এক্সনেস ইউজ করে কিন্তু এই এইচএমআর পজিশন সম্পর্কে জানে না, তারা এখানে কি পরিমাণ বাসটা খাইছে চিন্তা করেন, কতগুলো পিপল এই বাসটা খাইছে। এবং এই এইচএমআর পজিশন কিন্তু কোনো নিউজ রিলিজে থাকে না, ইম্প্যাক্টগুলো যেমন এখানে শো করতেছে নিউজ রিলিজে এগুলো পাওয়া যায়, বাট এইচএমআর পজিশন কিন্তু থাকে না। আর অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন এই এইচএমআর পজিশনটা কখন ঘটে, এইচএমআর পজিশনটা দেখবেন যে ঘটে 7:30 থেকে এই 9:30 10টা পর্যন্ত, কারণ ওই সময় ওই যে ট্রেডিংয়ের জন্য একটা ভালো টাইম, ওই ভালো টাইম মনে করে সবাই তো ওই সময় ট্রেড করে, এই জন্য কিন্তু এইচএমআর পজিশন ঘটে। আর এইচএমআর পজিশনের ক্ষেত্রে আবার এইরকম এইচএমআর পজিশন এখানে আছে, এখানে আছে, এই মাঝামাঝি এই ফাঁকের মধ্যে কেউ ঢোকা যাবে না, কারণ এই জায়গাটা কিন্তু মানে বলে যেটা মাইনকাস ইপা, এটা হলো সেই মাইনকাস ইপা, এখানে কিন্তু ঢোকাই যাবে না। আচ্ছা যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা, যে যেটা কিনা মার্জিন দেখায়, এটা এই অ্যাকাউন্টে তো টাকা আছে, একটা অন্য অ্যাকাউন্টে যাই, ডেমো অ্যাকাউন্টে যাই, যে অ্যাকাউন্টে টাকা নেই। আরে এটার সাথে কি কোনো ডেমো অ্যাকাউন্ট খোলা নেই? আচ্ছা, এটাতে কোনো ডেমো অ্যাকাউন্টই খোলা নেই, একটা ডেমো অ্যাকাউন্ট খুলি, হ্যাঁ।
কাদের জানি অ্যাকাউন্ট খুলতেও প্রবলেম হচ্ছিল, তারা এটা দেখে নিন একটু। ডেমো অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এই যে এই জায়গাটাতে যেটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, আমরা প্রত্যেককেই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করতেছি। তো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কিন্তু যে আমরা কেন এটা ইউজ করতেছি, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেডিংয়ের মজাটা পাওয়া যায়। 2 নম্বর হলো মানে রিয়েল ট্রেডের মতো মজাটা পাওয়া যায় অ্যাজ এ ট্রেডার হিসাবে। আর 2 নম্বর ফেসিলিটি হলো যে এখানে মিনিমাম $10 হলেই কাজ করা যায়, এই জন্য আমরা এটা ইউজ করি। কিন্তু দেখা যায় ভালো ফেসিলিটিওয়ালা অ্যাকাউন্ট হচ্ছে এগুলা, যেমন প্রো বা রয় স্প্রেড অথবা জিরো। কিন্তু এগুলাতে আমরা কেন করতেছি না, কারণটা হচ্ছে মিনিমাম $200 লাগে কাজ করতে গেলে। তো $200 তো আসলে নতুন একজন পিপলের পক্ষে ইনভেস্টমেন্ট করা পসিবল হয় না। এই জন্য আমরা শেখার সময় এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটাকে ইউজ করতেছি, যে এখানে কিছু চার্জ গেলেও সেটা ইনকামের উপর থেকে যাচ্ছে এবং আমরা $10 দিয়ে কাজটা করতে পারতেছি। আর অনেক ক্ষেত্রেই যারা একদমই নিউ, তারা বলে যে মাইক্রোলট নিয়ে কাজ করার জন্য, সেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। বাট সেন্ড অ্যাকাউন্টে আসলে ট্রেডের কোনো মজা পাওয়া যায় না, এই জন্য আমি এটাতে নিষেধ করি। বাট সেন্ড অ্যাকাউন্টেও কিন্তু মিনিমাম $10 ডিপোজিট করতে হয়, আর ওরা স্প্রেড কাটে 30। তো এইখানেও কিন্তু সেম কাহিনী, যে $10 ডিপোজিট করা যায়, এখানে স্প্রেড কাটে কম 20, ওখানে 30 কাটে আর এখানে 20 কাটে। তার মানে সেন্ড অ্যাকাউন্টের চেয়ে এটা অনেক ভালো। তো নতুনদের জন্য এই জন্য এইটা। বাট যখন আমরা শিখে যাব তখন আমরা এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা ইউজ করব না, তখন আমরা ইউজ করব এই রয় স্প্রেড অ্যাকাউন্ট। কেন রয় স্প্রেড অ্যাকাউন্ট তখন আমরা ইউজ করব? রয় স্প্রেড অ্যাকাউন্ট আমরা তখন এই জন্য ইউজ করব যে তখন আমাদের এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কাজ করতে করতে $200 গ্রো হয়ে যাবে, আর ওই তেলেই, মাছের তেলেই তেল ভাজবো। সেকেন্ড হলো তখন আর স্প্রেড কাটবে না, জিরো স্প্রেড। আর শুধুমাত্র উইথড্রোর সময় $3 করে কাটবে, যখনই উইথড্রো দেবো তখনই $3 করে কাটবে। এই হচ্ছে কাহিনী। আর প্রো অ্যাকাউন্ট যেটা, এটাতে আবার কাহিনী হলো স্প্রেড কম আছে 10। তো এই স্প্রেডের কাহিনীটা কিন্তু বিশাল বড় একটা ভেজাল। তো আমরা এখন একটা ডেমো অ্যাকাউন্ট খুলি। তো ডেমো, এই যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিলাম, কন্টিনিউ, ডেমো। তো ডেমো অ্যাকাউন্টে ব্যালেন্স তো আর, এটা তো আর অরিজিনাল টাকা না, 5000 নিয়ে নিলাম। কারেন্সি এটাই থাকলো স্ট্যান্ডার্ড। এটা একটু নামটাকে মনে রাখার জন্য STD, আজকের তারিখ দিয়ে দিই, আজকের ক্লাসে অ্যাকাউন্টটা খুলছিলাম। পাসওয়ার্ড আগের একটা দেয়া থাকলে হবে, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এই তো আমাদের ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা যারা স্কাল্পার, আমরা যেহেতু স্কাল্পিং করব, সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয়, স্প্রেড বেশি থাকার কারণে আমাদের কিন্তু লস হয়ে যায়। কারণ আমরা তো ছোট্ট একটা মুভমেন্টের মধ্যেই প্রফিট করে নেব। তো ছোট একটা মুভমেন্টের মধ্যেই প্রফিট করে নেওয়ার জন্য আসুক অ্যাকাউন্টটা XAUUSD, ওকে XAUUSD আছে, এখানেও একটু XAUUSD নিয়ে নিই। XAUUSD, XAUUSD গোল্ড। ওকে, তো আমাদের থিঙ্কিংটা যেহেতু এখানে এমন থাকে যে ছোট্ট একটা এন্ট্রিতে আমরা প্রফিট করে নেব, যেমনটা হচ্ছে এই জায়গাটাতে যদি আমরা বোঝার চেষ্টা করি, যে এইখানে যখন একটা আমাদের টিপি অ্যান্ড এসএল চলে আসছে, আমাদের আজকের ক্লাস টপিক ভিন্ন ছিল, আমরা কিন্তু এই একটা মেসেজের কারণে এদিকে মুভ করছি, আমরা কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় চলে যাব এই প্রবলেমটা সলভিং করে। তো আমাদের এন্ট্রি ছিল এইটা, আমাদের থিঙ্কিং থাকে যে এইখান থেকে মার্কেট যে মুভ করবে, টিপির একটা টার্গেট তো আমাকে দিয়ে দিছে সে, যে এই পর্যন্ত মার্কেটে আসবে, এবং সেটাতে হিট করে। মাঝে মধ্যে এমন আছে যে হিট করে না, কিন্তু আমাদের টার্গেটটা হলো যে যে পজিশনে সে আমাদেরকে এন্ট্রি দিয়ে দিছে, আমরা খেয়াল করব এইখান থেকে এর পূর্বে ড্রপিং কোথায় আছে, ডোজি কোথায় আছে। তো ডোজি, ড্রপিং অথবা এসএনআর লেভেল কোথায় আছে। তো এসএনআর লেভেল অনেক হাইতে আছে, এখানে ড্রপিং বলতে এই যে এখানে আছে ড্রপিং, এবং ডোজিও এইখানে আছে, তাই না, এই জায়গাটা। তার মানে এই জায়গাটা একটা মারাত্মক পজিশন। তো আমরা কি করব, এই টিপি পর্যন্ত তো ওয়েট করব না, আমরা এইখানে এন্ট্রি নেব
এইখানে আসলেই ক্লোজ করে দেব। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে যখন দেখা যায় ওই যে 0.30 স্প্রেড ওরা কেটে নেয়, তো আমি এইখানে এন্ট্রি করলে আমার এন্ট্রিটা পড়ে কোন জায়গায়, এই জায়গায় যায় পড়ে, সে 30 নিয়ে নেয়, 30 পিপিটিস নিয়ে নেয়। তো যখন সে 30 পিপিটিস নিয়ে উপরে ফালায় দেয়, এই তো আমি এন্ট্রি নিছি এই জায়গায়, এইখানে মিনিমাম গেলে আমি প্রফিট নিয়ে কেটে দিতাম, কিন্তু কি হলো, ওর যে কমিশন চার্জ এইটা দিতেই আমার এই জায়গাটুক চলে যায়। তারপরে আবার এইখান থেকে যদি উপরে যায়, এইবার এইখান থেকে উপরে, তাহলে আমার প্রফিট নিতে হয়। এই জন্য আবার যখন আমরা রয় স্প্রেড অ্যাকাউন্ট ইউজ করব, যেহেতু কোনো স্প্রেড তারা কাটবে না, তখন আমাদের যেটা সুবিধা হয় যে আমি যদি এখানে লট টেনে এইখান থেকে যতটুক স্প্রেড টানে ও এর মধ্যেও যদি কেটে দিই, লট টেনে যদি নিই, তো মিনিমাম $10-12 ইনকাম করা যায়। আর লট ওয়ানে হলে $1-2 ইনকাম করা যায়। কিন্তু ওকে স্প্রেড দিতে যে দেখা যায় আমার সিগন্যালের যে এই সময়টুকু এর মধ্যে হলো যে সে 25% খেয়ে দেয়। এটা আমাদের জন্য একটু ক্ষতিকর হয়ে যায়। যাই হোক, কেউ একজন জয়েন করবে, একটু জয়েন করে নি। আচ্ছা, তো ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা এই মেসেজটা নিয়ে কথা বলতেছিলাম, কথা বলার পরে আমরা ওই জায়গায় চলে গেলাম। আজকেও নিউজ ছিল, হ্যাঁ অবশ্যই নিউজ ছিল, এবং এটা খুব বাজে একটা নিউজ ছিল এবং বাজে টাইম গেছে আজকে একটা। আচ্ছা, তো আমরা মার্কেটের স্ট্রাকচার নিয়ে কথা বলবো আজকে। সবাই কিন্তু মোটামুটি ট্রেড করতেছেন, ভালো কথা, কিন্তু ওই ক্লাস ওয়াইজ যে আমি টপিকগুলো নিয়ে যাচ্ছি সেই টপিকগুলোকে কিন্তু প্র্যাকটিস করে যান। কারণটা হলো কি, আপনি আপনার রিকোয়ারমেন্ট তৈরি করছেন, আপনি যুদ্ধে নামবেন, এই জন্য রাইফেল নিতে হবে, কি নিতে হবে, সেগুলো আপনি এখানে নিয়ে নিছেন প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আপনি নিয়ম নীতি জেনে নিছেন। তৃতীয় ক্লাসে এসে আপনি আপনার যুদ্ধের যে পজিশন কোন দিক থেকে কি করবেন সেটা নিয়ে নিছেন। এইবার চতুর্থ ক্লাসে এসে আপনি আপনার পজিশন কোন জায়গায়, এন্ট্রি কোথায় নিতে হবে, এগুলো আপনি জেনে গেছেন, এবং আপনাকে হেল্প করার জন্য আপনার গাইডলাইন পেয়ে গেছেন আপনি 5 নম্বর ক্লাসে এসে, কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় ক্লোজ করতে হবে। এরপরে থেকে 6 নম্বর ক্লাস থেকে 7 নম্বর এদিকে আমরা যত ক্লাসে যাচ্ছি, প্রতিটাই হচ্ছে আমার ওই এন্ট্রিটা নেওয়া উচিত কি না। অর্থাৎ টিকেএমসি আমাকে যেখানে এন্ট্রি নিতে বলছে ওই জায়গায় আমার এন্ট্রিটা নেওয়া উচিত হবে কি হবে না, শুধু এতটুকু আমরা পরের ক্লাসগুলোতে শিখতেছি। অর্থাৎ টিকেএমসি যদি আমাদেরকে টোটাল এরকম বলে, মানে টোটাল তার সিগনালে যদি এরকম হয় যে আমি 1 ঘন্টা মার্কেটে বসে আছি, সে 1 ঘন্টায় টিকেএমসি আমাকে টোটাল সিগনাল দিছে মনে করেন যে 20টা। আমি যদি 5 নম্বর ক্লাস পর্যন্ত শেখার পরে, ওই 5 নম্বর ক্লাস পর্যন্ত শেখার পরে এই 20টা এন্ট্রি নেই, তাহলে হয়তো বা আমার লস হবে কয়টা, 5টা লস হবে, 15টা উইন হবে। কিন্তু 6 নম্বর ক্লাসে এসে আমরা শিখলাম লাইনার, তারপরে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, তারপরে এন্ট্রি এবং বাইনারি এন্ট্রি, অর্ডার ব্লক যে সেটাও শিখলাম, এবং আমরা ওই লাইনার ধরে কিভাবে ট্রেড নেব সেই জিনিসটা বুঝে গেলাম। তাহলে কি হলো, ওই 5টা লস যে হইতো, এই জিনিসগুলো যখন আমরা থিঙ্কিং করে ট্রেড নেব, তখন এই 20টা ট্রেডের জায়গায় কিন্তু আমরা 20টা ট্রেড নেব না। তখন আমাদের এই পরবর্তী রুলসগুলো যখন মাথায় থাকবে, তখন আমরা এই 20টা সিগন্যালের জায়গায় আমরা সিগন্যালে ট্রেড নেব, দেখা গেল কয়টা, 18টা। তার মানে আমাদের 5টা লস হয়েছিল 20টার মধ্যে, এবার আমাদের লস হবে কয়টা, 18টার মধ্যে 3টা লস হবে, 2টা লস আমাদের কমে গেছে। পরে এসে আমরা এসএমসি শিখলাম, অর্ডার ব্লক শিখলাম, লাইন এবং বাইসেলের যে ইন্ডিকেটরটা পাইলাম, এটা দিয়ে আমরা হলো যে মার্কেট কোন দিকে যাচ্ছে, কোন জায়গায় এন্ট্রি নিব না, ওইখানে কি পিভট আছে নাকি রেজিস্ট্যান্স আছে নাকি সাপোর্ট আছে, ট্রেন্ডে কি বলতেছে, এইসবের উপরে বেস করে কি হলো যে টিকেএমসির ওই 20টা সিগন্যালের মধ্যে তখন আমরা আর 18টাও নেব না, তখন দেখা গেলো এখান থেকে আরও কয়েকটা সিগন্যাল আমরা বাদ দেবো, দিয়ে কী করবো, তখন আমরা এন্ট্রি নেবো যে দেখা গেলো 16 অথবা 17টা। ঠিক আছে, তারপরে আরও যখন আমরা ব্রেক অফ স্ট্রাকচার, সিএস অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার, এই জিনিসগুলো নিয়ে বুঝবো, এগুলো বুঝে যখন আমরা ট্রেড করা শুরু করব, তখন আবার আমাদের এন্ট্রি আরও কমে যাবে। তখন দেখবো যে টিকেএমসি এখানে সিগন্যাল দিচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে ব্রেক অফ স্ট্রাকচার নাই, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, তার মানে মার্কেট মুভ করবে ভিন্ন দিকে, তখন আমরা ওই এন্ট্রিটা কিন্তু নেব না। তাহলে তখন আমাদের এন্ট্রির পরিমাণ আরও কমে যাবে, 20টার জায়গায় 16টার জায়গায় তখন আমরা এন্ট্রি নেব 15টা। এইবার কথা হইলো, প্রথম শুধু টিকেএমসি 5 নাম্বার ক্লাস অনুসারে আমরা ক্লাব ট্রেড নিচ্ছিলাম, 20টা সিগন্যাল থেকে 20টাই 5টা লস হইতেছিল, 15টা প্রফিট হইতেছিল। এখন যখন পরবর্তী বিষয়গুলো দিয়ে ফিল্টারিং করে আমরা ট্রেড নিব,
তখন কিন্তু আমাদের এন্ট্রি কমে যাবে, অর্থাৎ আমরা 20টা সিগনালে 20টা ট্রেডই নেব না, 20টার জায়গায় বুঝে শুনে 15টা ট্রেড নেবো, 15টাই উইন হবে। অর্থাৎ আমাদের কি হলো, উইন রেশিও বেড়ে গেল, এবং যতটুকু প্রফিট করি প্রফিটই থাকলো, লস থাকলো না। এইভাবে অনেকগুলো বিষয়ে চিন্তা ভাবনা করে যখন আমরা ডিসিশন নেই তখন এরকমটা হয়। অনেক ক্ষেত্রে এরকম অনেক ছেলেপেলের হয় যে সে প্রাইমারি স্কুলে চাকরি করে, ইতিমধ্যে আবার বিসিএস হয়ে সে হলো সিভিল ক্যাডার হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো এখন সে চিন্তা ভাবনা করতেছে যে আচ্ছা আমি কি এই চাকরিটাই করবো নাকি ওইটাতে যাবো। তখন বড় ভাই ব্রাদারকে জিজ্ঞাসা করে যে ভাই কি করব। তখন তারা বুঝে শুনে একটা ডিসিশন দেয়, কারণ তাদের লাইফে তারা এই রাস্তাটাতে হেঁটে আসছে, এই জন্য তারা জানে যে এটা উচিত হবে কি হবে না। সো এই পরের ব্যাপারগুলো কিন্তু মাথায় নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শুধু এই পর্যন্ত নিয়ে এন্ট্রি নিচ্ছি, লস হচ্ছে বা উইন হচ্ছে, লস হচ্ছে উইন হচ্ছে, বা আজকে আমার 20টার মধ্যে 20টা এন্ট্রি উইন হয়েছে আলহামদুলিল্লাহ, পরের দিন আমার 20টার মধ্যে 5টা লস হইলো, কেন লস হইলো এই জিনিসটা আমি আর খুঁজলাম না। যদি এরকম করেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় আটকে থাকলেন, মানে এই 5 নম্বর ক্লাস পর্যন্ত আটকে থাকলেন। এইগুলোর দিকেও আসতে হবে, মাস্ট বি, অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হইতে গেলে। তো এমনও দিন যায়, আমি কিন্তু দেখা যায় যে সকালবেলা বসছি মার্কেটে, দেখছি কয়েকবার মার্কেটটা ভাল লাগেনি, বের হয়ে গেছি, আবার রাত্রে বসছি দেখছি মার্কেটটা ভাল লাগেনি। তো এমনও দিন যায় যে আমি ট্রেড করিনি। আবার এমনও দিন যায় যে সকালবেলা বসছি, আমার সারাদিনের ইনকাম হয়ে গেছে। আবার একটা এমনও দিন আছে যে, যেমন একদিন আমার বোনের বিয়ে, কিছুদিন আগে বোনের বিয়েতে বিয়ের দাওয়াত খেয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে আমার ফোনে টাচ লেগে একটা ট্রেড এন্ট্রি হয়ে গেছে অটোমেটিক, উইদাউট এসএল, উইদাউট টেক প্রফিট। চলতে চলতে আমি যখন এসে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামার পরে দেখি যে আমার ব্যালেন্স শূন্য। তো এখানে আর কিছু করার নেই। তো এরকম ঘটনা ঘটানো যাবে না। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমরা এখন নতুন ক্লাসে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে জেনেছিলাম এই পর্যন্ত এসে যে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কী জিনিস। তো একটা মার্কেটে যখন সিচুয়েশন এরকম হয় যে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদেরকে কি দেয়, যে মার্কেট কি যেদিকে মুভমেন্ট করতেছে ওই দিকেই যাবে নাকি ক্যারেক্টার চেঞ্জ করবে। তো এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে, এখানে কিছু মার্ক করা আছে, এটা একটু হিজিবিজি মনে হইতে পারে, আমি একটু সরাসরি চার্টে যাচ্ছি। আজকে লং টাইম ক্লাস করব না, একটু 10-12 মিনিট কথা বলেই শেষ করব। আমার একটু হেড পেইন করতেছে, এই হেডসির কারণে আমি কথা বলতে বিরক্ত বোধ করতেছি। তো যার কারণে আসলে টপিক মাথায় আসলেও মানে বলতে ইচ্ছা করতেছে না, এমনটা লাগতেছে। জাস্ট মিনিট, আমি আইকিউ অপশন ওপেন করতেছি বাইনারির। কারণটা হলো যে এই আইকিউ অপশনের প্ল্যাটফর্মটাতে ক্যান্ডেলগুলো দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, তো আমরা যেহেতু চার্ট নিয়ে আলোচনা করব, আমরা তো কোনো মার্কেট নিয়ে আলোচনা করব না, এই জন্য আমি এখানে আসলাম যে এখানে চার্টটা নিয়ে আলোচনা করি। এখানে চার্টটা দেখতে অনেক সুন্দর হয়। আর এই ব্রাউজারে এসে আসলে এই জুম কম বেশির কারণে এই যে চার্টগুলো ভালো দেখায় না। যে কোনো একটা মার্কেটে চলে গেলাম। ওকে, মানে এই প্ল্যাটফর্মটা খুব সুন্দর গোছানো এবং ক্যান্ডেলের সাইজ অলওয়েজ ঠিকঠাক থাকে। আপনি জুম করেন আর জুম ইন করেন আর আউট করেন, খুব সুন্দর দেখায়, এই জন্য এটাতে আসা। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখি যে কোনো একটা জায়গায় দেখলেই হবে, একটু মনোযোগ দিব আমরা। এদিকে মনে করেন মার্কেট বিশাল বড় ছিল, বাট আমরা এখান থেকে ড্র করছি। তো এইটা হলো পূর্বের একটা লেভেল, এইটা এই লেভেল থেকে মার্কেটটা বের হয়ে আসছে। তো এই যে লেভেল, এই লেভেল থেকে পরের লেভেলটা কি, হাই না? এটাকে বলে, তিনটা টার্মস আছে। একটা হলো
হায়ার হাই এইচএইচ, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ঠিক আছে, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো এটা হলো লো, এখান থেকে এটা হলো হাই, এটা হলো লোয়ার হাই, লোয়ার হাই। এইখান থেকে তাহলে লোয়ার হাই থেকে এটা কি, লোয়ার হাই থেকে এটা হলো লোয়ার লো। এইটা কি, এইটা লোয়ার হাই কিন্তু এই পূর্বের হাইয়ের থেকেও হাই, তাহলে এটা হলো হায়ার হাই। এটা হলো কি, তাহলে হায়ার হাই থেকে লো, তাহলে এটা হলো হায়ার লো। এটা হলো হায়ার হাই, এটা কি পূর্বের যে লো ছিল, হায়ার লো ছিল, সেটারও লো, তাই না? তাহলে এটা হলো লোয়ার লো। এটা হলো লোয়ার হাই, লোয়ারের থেকে হাই। এটা হলো লোয়ার লো, এটাও লোয়ার লো, এটা লোয়ার লো। ক্লিয়ার? এই মার্কেটটাতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। প্রথম মার্কেটের সাপোর্ট ছিল সম্ভবত আমার প্রেশার হাই, কারণ বমি আসতেছে। আচ্ছা, এটা হলো আমাদের প্রথমত সাপোর্ট ছিল। তো আমরা সাপোর্টগুলো এইভাবে কি করি, বাম পাশ থেকে ডান পাশে টানি। তারপরে দেখি এখান থেকে মার্কেট কোথায় যে স্টপ করছে, এখানে করছে। তারপর এখান থেকে মার্কেট কোথায় গেছে, এখানে গেছে। তারপর এখান থেকে এখানে গেছে। এখান থেকে নামার সময় মার্কেট কোথায় আসছে, সরাসরি এখানে আসছে। এই তো, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গেল। এবার আমরা এই জায়গাটাতে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করব। মার্কেটের পূর্বের অবস্থান ছিল এখানে, তারপর মার্কেট এখানে গেছে, এখান থেকে মার্কেট একটু নিচে আসছে, কিন্তু পূর্বের লেভেলকে ক্রস করে নিচে যায়নি, এখান থেকে আবার চলে গেছে উপরে। উপরে যাওয়ার সময় এর আগে উপরে যে লেভেল ছিল, এই লেভেলকে ক্রসিং করে উপরে চলে গেছে। তার মানে এই লেভেলটাকে কি বলতেছি আমরা, ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস। লেখাটা যাতে বোঝা যায়, একটু ফাঁকার মধ্যে লিখতেছি উপরে, বিওএস। এবার মার্কেট উপরে চলে গেল, যাওয়ার পরে নিচে আসলো, আসার পরে এই পূর্বের লেভেলকে সে ব্রেক করে নিচে যায়নি, না যে আবার উপরে চলে গেছে। তো পূর্বের যে লেভেলটা ছিল, এই লেভেলটাকে ক্রস করে যখন পার হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এখান থেকে মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে মার্কেট এখান থেকে ব্যাক করছে। ব্যাক করার পরে যখন পূর্বের যে লেভেল, ব্রেক অফ স্ট্রাকচার লেভেল, এই লেভেলকে ব্রেক করে নিচে চলে আসছে, এটাকে ব্রেক করে নিচে চলে আসছে, তখন এই পজিশনটাকে আমরা বলতেছি চেঞ্জ অফ ক্যারেক্টার। পুরোটা না লিখি, CHOCH, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে নিচে আসছে, এসে তার পূর্বের লেভেলকে ব্রেক করছে, করার পরে আবার যখন উঠে গেছে, এই পূর্বের লেভেলটাকে সে ব্রেক করে উপরে যায়নি, তার মানে আবার নিচে চলে আসছে। এই যে যখন নিচে চলে আসছে, এইটাকে বলতেছি আমরা ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস, বিওএস। আবার মার্কেট নিচে আসছে, এখান থেকে উপরে গেছে, ব্রেক করে উপরে যায়নি, নিচে চলে আসছে। কোথায়, এই নিচে চলে আসছে, এটাকে বলতেছি আমরা বিওএস। খেয়াল করেন, লক্ষণীয় বিষয়, এখানে আমরা কয়টা জিনিসকে মার্ক করছি। প্রথমত হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি এসএনআর, তারপরে আমরা আইডেন্টিফাই করছি এখানে হায়ার লোয়ার, হায়ার হাই বা হায়ার লো, যে জিনিসটা সেটাকে আমরা আইডেন্টিফাই করছি। তারপরে আমরা এখানে আইডেন্টিফাই করছি
BOS CHO CH, একই মার্কেটের একটা স্ট্রাকচারের উপরে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করছি। এবার আমাদের এই অ্যাপ্লাই করার পরে রেজাল্ট কি, আসলে কে কি রেজাল্ট দিচ্ছে। 1 নাম্বার এসএনআর, সে কি বলতেছে। এসএনআর এর মেইন দেখার বিষয়, অর্থাৎ এই এসএনআর ড্র করলাম, এখান থেকে আমরা কি দেখব। হায়ার হাই হায়ার লো বের করলাম, এখান থেকে আমরা কি দেখব। ব্রেক অফ স্ট্রাকচার ড্র করলাম, এখান থেকে আমরা কি দেখব। বা সেন্স অফ ক্যারেক্টার বের করলাম, এখান থেকে আমরা কি দেখব। এখান থেকে আমরা দেখব হচ্ছে এসএনআর এর জন্য, এখান থেকে আমরা দেখব যে মার্কেট এই লেভেলে ছিল, এখান থেকে এখানে গেছে। সো আমরা জানি প্রাথমিক লেভেলের থিঙ্কিং এরকম যে এখান থেকে যদি মার্কেট ব্যাক করে তাহলে কোথায় আসবে, পূর্বের সাপোর্টে আসবে। এখান থেকে যদি মার্কেট ব্যাক করে তাহলে কোথায় যাবে, তার উপরের যে রেজিস্ট্যান্স আছে সেখানে যাবে মিনিমাম। তার মানে আমরা এখান থেকে এই পর্যন্ত ট্রেড করতে পারি বা এখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেড করতে পারি। যদি নিচের এটাকে ব্রেকআউট করে, বডি দিয়ে ব্রেকআউট করে ক্যান্ডেল লাইক এরকম করে, তাহলে বুঝতে হবে কি মার্কেট নিচে চলে যাবে। আর যদি ব্রেকআউট না করে এটাকে এরকম লেভেল করে সমান করে, তাহলে বুঝতে হবে মার্কেট আবার ব্যাক করবে। এটা হলো এসএনআর নিয়ে যখন থিঙ্কিং করি তখনকার থিঙ্কিং। তো যেমন এই জায়গাটাতে এই এসএনআরটাকে ব্রেক করছে, তার মানে কি মার্কেট উপরে চলে গেছে। যাওয়ার পরে এখানে আবার যখন এই গ্রিন গ্রিন করে উপরে উঠে, এখানে যখন আবার গ্রিনের পরে একটা রেড করে মার্কেট রেড করছে, তখন আমরা স্টপ হয়ে গেছি এবং আমরা জানি না এদিকে মার্কেট কত দূরে যাবে। যখন রেড করছে, করার পরে ব্যাক করছে, তখন আমরা বুঝলাম যে এখানে নতুন একটা সে এসএনআর তৈরি করলো, নিউ এসএনআর তৈরি করলো। তার মানে এখান থেকে মার্কেট যদি ব্যাক করে কোথায় আসবে, তার নিচের এসএনআরে আসবে, এখান থেকে সাপোর্টে আসবে। এখান থেকে যদি আবার ব্রেকআউট করে তাহলে মার্কেট এটা এই পর্যন্ত আসবে। আর যদি ব্রেকআউট না করে তাহলে লেভেল করে, তাহলে মার্কেট এখান থেকে ব্যাক করে আবার উপরে চলে যাবে। এইটাকে যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট উপরে চলে যাবে, যদি ব্রেকআউট না করে তাহলে মার্কেট লেভেল করে, তাহলে মার্কেট ব্যাক করবে। এই তো এসএনআর এর সময় থিঙ্কিংটা এরকম। এবার কি হলো, এসএনআর এর কাহিনী আমরা বুঝে গেলাম। যখন মার্কেটে এরকম 15 মিনিটের একটা অ্যানালিসিস আমরা দেখলাম, তখন আমরা এই দিকে এই এসএনআর অনুসারে মার্কেটটা পেয়ে যাব। এবং কি হবে, আমি যদি এইখান থেকে একটা ডাউন ট্রেড করার থিঙ্কিং করি যে মার্কেট আমার বর্তমানে এই পজিশনে আছে, তো আমি একটা ডাউন ট্রেড করবো, তাহলে আমার থিঙ্কিং করতে হবে এর পরে ডাউনে এসএনআর কোথায় আছে, যে এইখানে আছে। তো মানে এখানে মিনিমাম 2-3টে ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা আছে, কোনো সমস্যা নেই, আমি ট্রেড করতে পারি। কিন্তু যদি ব্যাপারটা হয় যে মার্কেট এই জায়গায় চলে আসছে, এখানে যদি আমি থিঙ্কিং করি বা কোনো সিগন্যাল আসে বা কোনো স্ট্র্যাটেজি আসে যে এখান থেকে ডাউন ট্রেড করো, তখন আমি ট্রেড নিব না। কেন নিব না, আমি জানি যে এখানে একটা এসএনআর পয়েন্ট আছে, সাপোর্ট পয়েন্ট আছে, এখান থেকে মার্কেট ব্যাক করতে পারে। তো যদি ব্যাক করে তাহলে তো আমি এখান থেকে ধরা খাবো, লস হবে। এই জন্য আমরা এই জায়গাতে করবো না। তাহলে আমরা এসএনআর ধরে যখন ট্রেড করি তখন করি হয় রেজিস্ট্যান্সের পজিশনে যদি ক্যান্ডেল থাকে তাহলে ডাউন ট্রেড করি, আর সাপোর্টের পজিশনে যদি ক্যান্ডেল থাকে তাহলে আপ ট্রেড করি। ঘটনা ক্লিয়ার। যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট নিচে যায়, যদি লেভেল করে এরকম সমান সমান তাহলে মার্কেট আবার ব্যাক করে। এসএনআর নিয়ে কথা বলতেছি কিন্তু প্রথমটা। আচ্ছা, বুঝলাম এসএনআর এর কাহিনী গেল। এইবার হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে যখন মার্কেট এরকম হয় যে হায়ার হাই করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, একটা বা দুইটা এরকম স্টেপ পার করে, তখন আমরা থিঙ্কিং করে নিই যে আসলে মার্কেট কত দূরে যাবে। তখন আমরা এই ব্যাগে মার্কেট দেখি, 30 মিনিট বা 1 ঘন্টা ব্যাগে দেখি যে মার্কেট কত দূরে আছে। যদি সেটা 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে 30 মিনিট বা 1 ঘন্টা দেখি। আর যদি আবার 5 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে পূর্বে এরকম 30 মিনিট মানে 30টা ক্যান্ডেল, বুঝেন, 1 ঘন্টা মানে 60টা ক্যান্ডেল। তো আমরা যদি ক্যান্ডেল টাইম এরকম 5 মিনিট করে দিই, তখনও আমরা এরকম পিছনে 30টা ক্যান্ডেল দেখব অথবা 60টা ক্যান্ডেল দেখব। আমরা যদি ক্যান্ডেল টাইম 1 ঘন্টা করে দিই, কোনো সমস্যা নেই, তখনও এরকম পিছনে 30টা ক্যান্ডেল দেখব বা 1 ঘন্টা দেখব, সোজা কথা। আচ্ছা, তাহলে আমরা যখন দেখতেছি হায়ার হাই করে মার্কেট উপরে উঠে যাচ্ছে, কত দূর যাবে এই বেচারা, তখন আমরা পিছনে এসে দেখব যে মার্কেটটা কত দূর উপরে ছিল, এরকম উপরে ছিল নাকি এরকম উপরে ছিল। যদি দেখা যায় এই লেভেল বরাবর ছিল, তো এই লেভেল বরাবর টান দেবো যে ঠিক আছে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পূর্ণ করা। আর যদি আরও উপরে হয় তাহলে আর একটা লেভেল টান দেবো, ঠিক আছে। যদি দেখা যায় যে আরও পিছনে 1 ঘন্টা বা 2 ঘন্টা পিছনে দেখতেছি যে মার্কেট আরও উপরে, আর একটা লেভেল টান দেবো, দিয়ে আমরা দিয়ে দেবো এখানে একটা নোট লিখে রাখবো যে এটা এক্সপেক্টেড লেভেল হলো 1 এটা, 2 এটা, 3 এটা।
তাহলে কি হবে, আমরা হায়ার হাই করে মার্কেট উপরে যাচ্ছে, আমরা কোনো সমস্যা নেই। যখনই এরকম হায়ার হাই থেকে পরবর্তী এই যে ব্রেকআউট স্ট্রাকচারের জায়গায় চলে গেল, তখন আমরা বুঝলাম যে নতুন হাই ক্রিয়েট করবে। ব্রেকআউট করলে আমরা আবার আপডেট করলাম, আবার ব্রেকআউট করলে আবার আপডেট করলাম, কারণ আমরা জানি যে টার্গেট লাইন হচ্ছে এখানে, মার্কেট আসবে এখানে, যদি এরকম ফল করে আবারও মার্কেট উপরে যাবে। এই হলো হায়ার হাই হায়ার লোর কাহিনী। আবার যখন এরকম হায়ার হাই থেকে এই লোয়ার লো করে মার্কেট নিচে নামা শুরু হয়, তখন আমরা জানি যে দুইটা লোয়ার লো হয়ে গেছে, তার মানে মার্কেট আরও নিচে যাবে। কত দূর নিচে যাবে, পেছনে কত দূর নিচে ছিল 30 মিনিট বা 1 ঘন্টা আগে দেখে নিয়ে আমরা মার্ক করে নিই যে আচ্ছা মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল। তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং হায়ার হাই হায়ার লোর মধ্যে একটা সমন্বয় পেয়ে গেলাম। এইবার আমরা ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে কথা বলি। ব্রেক অফ স্ট্রাকচারের কাহিনীটা হইলো, মার্কেট যখন মনে করেন এদিকে যাচ্ছে, তার মুভমেন্ট যখন এইদিকে, তখন সে কি করবে, এই দিকে জয়টা লেভেল আছে, মনে করেন এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, সে এই লেভেলগুলোকে ব্রেক করবে আর যাবে, ব্রেক করবে আর যাবে। তো দেখতেছি আমরা ব্রেক করতেছে আর যাচ্ছে, ব্রেক করতেছে, তার মানে মার্কেট আরও উপরে যাবে। কিন্তু যেতে যেতে যখন আমরা দেখব যে মার্কেট এরকম উপরে যেতে যেতে এরকম এই উল্টা দিকে ঘুরলো এবং পূর্বের একটা লেভেলকে সে ক্রস করে ফেললো, তাহলে এখানে কি হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। অর্থাৎ মার্কেটের যে ক্যারেক্টার ছিল আপ মুভমেন্টে যাওয়ার, তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, সে এবার নিচের দিকে যাবে। সো সে যদি নিচের দিকে যায়, তাহলে আমার করণীয় কি, সে আর আপে যাবে না। আমি বুঝে ফেললাম, কোন জায়গায় বুঝে ফেললাম, এই যে সে লেভেল ব্রেক করে করে উপরে যাইতেছিল, যখন ব্যাক করছে একটা লেভেলকে সে উল্টা দিকে ক্রস করে ফেলছে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, মার্কেট এখন ডাউনে আসবে। সো আমি তখন ডাউনের দিকে ডিসিশন নেব, ডাউনের দিকে ঘুরে কিন্তু সে পুনরায় আবার ব্রেক অফ স্ট্রাকচার করে করে নামবে। অর্থাৎ ওই যে পূর্বের যে ব্রেক আছে এদিকে, অর্থাৎ এদিকে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার করতেছিল, এদিকে বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার করে করে নিচে নামবে। তো তাহলে আমরা এই বিওএস সিওএস এর কাহিনী বুঝে গেলাম। তাহলে একই সাথে জিনিসগুলো সমন্বয় হয়ে গেল সুন্দর, কোনো ঝুট ঝামেলা নাই, মাথার মধ্যে একবার ক্লিয়ার। এইবার আমাদের হাতে আবার কি আছে, লাইনার আছে আমাদের হাতে, তাই না? এরকম এরকম যে ইন্ডিকেটরটা এরকম, তো এই লাইনার আবার আমাদেরকে বলেই দিচ্ছে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে। আবার এই ট্রেন্ডে থাকা অবস্থায় মার্কেট উপরে যাওয়ার সময় আমাদেরকে বলে দিচ্ছে যে মার্কেটের হাই কত দূরে আছে, মার্কেটের লো কত দূরে আছে, লাইনারই আমাদেরকে বলে দিচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে আবার কি আছে, আমাদের কাছে এই অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক আমরা ম্যানুয়াল বের করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আবার হলো আমাদের কাছে ইন্ডিকেটরও আছে। সে আবার অর্ডার ব্লক আমাদেরকে বলে দিচ্ছে কোন জায়গায়, যে এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে। তো বিয়ারিশ অর্ডার ব্লক এখানে থাকলে কি হবে, আমরা ডাউন ট্রেড নিব। অর্থাৎ এই যে মুভমেন্টটা, এই যে এখান থেকে মার্কেট মুভ করবে, এই যে যেখানে হায়ার লো তৈরি হবে, এইখানেই কিন্তু একটা অর্ডার ব্লক তৈরি হবে বিয়ারিশ। কি হলো, আমরা ডাউন ট্রেড নেব। আবার এই যে মুভটা, এখান থেকে মার্কেট আপে যাবে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার করবে, তাহলে এখানে বুলিশ অর্ডার ব্লক তৈরি হবে, এখান থেকে আপে যাবে মার্কেট। সো এটা আমাদের হাতে আছে, আমরা খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে আরেকটা জিনিস হইলো, আমাদের কাছে টিকেএমসি আছে। টিকেএমসি আবার আমাদেরকে এন্ট্রি পয়েন্ট বলে দিচ্ছে যে দাদা তুমি এত টেনশন নাই, তুমি এই জায়গায় এন্ট্রি নিয়ে নাও, আর এইখানে আসলে টেক প্রফিট নিবা, আর যদি মার্কেট এইখানে আসে তাহলে তুমি ক্রস করে দিও। তাহলে এইবার ট্রেড করার জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। সর্বপ্রথম আমাদের হাতে রিকোয়ারমেন্ট সব আছে, আমরা মার্কেটের ক্যান্ডেল সম্পর্কে জানি। কি জানি আমরা ক্যান্ডেল সম্পর্কে, একটা ক্যান্ডেল যদি এরকম হয় যে মারুভুজু ক্যান্ডেল যদি হয় বিয়ারিশ, তাহলে কি হয়, মার্কেট ডাউনে যায়। যদি বুলিশ মারুভুজু হয় এরকম, তাহলে কি হয়, মার্কেট আপে যায়। যদি কি হয় যে এই একদম মার্কেটের এরকম আপ থেকে ডাউনে আসার সময় যদি হ্যামার হয়, এই যে হ্যামার, তাহলে মার্কেট আপে যায়। যদি শুটিং স্টার হয়, শুটিং স্টার কোথায়, এখানে শুটিং স্টার ভদ্রলোক কোথায়, এই যে শুটিং স্টার মধ্যখানে, শুটিং স্টার যদি হয় তাহলে মার্কেট কি থাকে, রেঞ্জিং থাকে। এই যে রেঞ্জিং, যে লেভেল সেই লেভেলেই আছে, একটু উপরেও যায় না নিচেও যায় না, এটা আমরা জানি। তারপরে আমরা দুইটা ক্যান্ডেল সম্পর্কে জানি, বুলিশ এবং বিয়ারিশ। যেমন কি এটা হলো বিয়ারিশ ইনগালফিং ইন্ডেক্স, এটা বিয়ারিশ ইনগালফিং ইন্ডেক্স। তো বিয়ারিশ ইনগালফিং মানে মার্কেট ডাউনে আসে, বুলিশ ইনগালফিং, এই যে বুলিশ ইনগালফিং ইন্ডেক্স মানে কি মার্কেট আপে যায়। সো আমরা এটাও জানি। তাহলে আমরা একটা ক্যান্ডেল জানি, দুইটা ক্যান্ডেল জানি, তিনটা ক্যান্ডেল জানি আমরা, 3 ব্ল্যাক ক্রিউ, 3 হোয়াইট ক্রিউ। যেমন এই যে 3 হোয়াইট ক্রিউ মানে মার্কেট আপে যাবে, তিনটা 3 ব্ল্যাক ক্রিউ,
এই যে 3 ব্ল্যাক ক্রেউ মানে হলো মার্কেট ডাউনে আসবে। তো আমরা কি হলো তাহলে ক্যান্ডেলের যে অ্যালগোরিদম সরেও সরে ক খ, অর্থাৎ ক মানে হলো ক, আর খ আর একটা ক মানে হলো ক, আবার আকার মানে হলো আ, মানে সরে আসার ভিতরে একটা উজ্জ, তাহলে কয় আকার আর কয় আকার মানে হলো কাকা। আমরা অক্ষরও জানি, উচ্চারণও জানি, এর মধ্যে যে হিডেন কিছু জিনিস আছে, যুক্ত খ, এখানে দুইটা যুক্ত খ আছে, দুইটা খ আছে যুক্ত, ওইটাও আমরা জানি। মানে এই যে ডাবল ক্যান্ডেলও আমরা জানি, ট্রিপল ক্যান্ডেলও আমরা জানি যে ওর মধ্যে তিনটা আছে একটার ভিতরে। তো এই জিনিসগুলো আমরা যখন জেনে গেছি তখন আমাদের জন্য কিন্তু আরও ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে গেছে, যে আমরা ক্যান্ডেল দেখেও বলে দিতে পারতেছি মার্কেটের মুভমেন্ট, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে বলে দিতে পারতেছি মার্কেটের মুভমেন্ট, আমরা হায়ার হাই হায়ার লো লোয়ার লো দেখে বলে দিতে পারছি মার্কেটের মুভমেন্ট, আমরা ব্রেকআপ স্ট্রাকচার দেখে বলে দিতে পারতেছি, আমরা সিএইচ ও সিএইচ দেখে বলে দিতে পারতেছি, আমরা অর্ডার ব্লক বুলিশ অর্ডার ব্লক দেখে বলে দিতে পারতেছি মার্কেট আপে যাবে, বিয়ারিশ অর্ডার ব্লক দিয়ে বলে দিতে পারতেছি যে মার্কেট এখান থেকে অর্ডার ব্লকড, এখান থেকে ডাউনে যাবে। তাহলে আমরা কত ধরনের জিনিস জানি, এই একে একে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে একটু সামারাইজ করে না দিলে আপনাদের মাথায় জিনিসগুলো হবে না, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা রিলেট করতে হবে। তো সাপোজ আমরা জানি হলো ক্যান্ডেল, কি লিখতেছি, ক্যান্ডেল সম্পর্কে জানি, ক্যান্ডেলের ওই সিঙ্গেল ডাবল ট্রিপল। তারপরে 2 নম্বরে আমরা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য জানি আমরা হলো SNR। 3 নম্বর আমরা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য জানি হলো হায়ার হাই হায়ার লোর ফর্মুলা। 4 নম্বর আমরা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য BOS জানি। 5 নম্বর CHO CH জানি। 6 নম্বর আমরা অর্ডার ব্লক জানি। 7 নম্বর আমরা LINER লাইনার জানি। 8 নম্বর আমাদের কাছে TKMC আছে। এখন কথা হইল, এই এত কিছু জানার পরে ট্রেড নেওয়ার সময় আমার করণীয় কি? ট্রেড নেওয়ার সময় আমার করণীয় হচ্ছে আমার নিউজ রিলিজ, টাইম ইম্প্যাক্ট, এই সেই এগুলো আমরা জানি, এগুলো যখন নাই, এসএমআর পজিশন নাই, এবার আমাদের জন্য পরিষ্কার একটা জায়গা, রাত্রের বেলা এই ফাঁকা রাস্তা দিয়ে যেও না, ডাকাত ধরবে। কেউ যদি বলে যে যাই আল্লাহ ভরসা কি হয়, তাহলে সে ডাকাতের হাতে পড়বে, আবার আল্লাহ বাসাইলে বেঁচে যেতে পারে। তো এই নিউজ রিলিজ আছে, ইম্প্যাক্ট আছে, এই সেমার পজিশন আছে, এগুলো না জেনে, এই সময়গুলো না জেনে বা না বুঝে ট্রেড করা মানেই হলো অন্ধকার রাস্তায় একা একা যাওয়া, ডাকাতের হাতে পড়া। সো তাহলে সে হলো আত্মহুতি দিল, সেটা ভিন্ন জিনিস। তাহলে ওগুলোকে রেসপেক্ট করার পরে আমরা যখন একটা ট্রেড নিব, ট্রেড নেওয়ার সময় আমাদেরকে সর্বপ্রথম অ্যালার্ট দিচ্ছে টিকেএমসি। টিকেএমসি আমাকে বলছে যে ফরহাদ তুমি এখানে এন্ট্রি নাও, তোমার টেক প্রফিট 1 পজিশন হচ্ছে এইটা, টেক প্রফিট 2 পজিশন হচ্ছে এইটা, তোমার স্টপ লস হচ্ছে এইটা। এইটা যখন আমি পাবো, আমার মাথাটা হইতে হবে পুরো কম্পিউটারের মতো। আমি যখনই একটা ক্লিক করি, সে সাথে সাথেই ক্লিকটা গ্রহণ করে আমাকে রিপ্লে করে, তাই না? একটা ফাইলের উপর ডাবল ক্লিক করছি, সে সাথে সাথেই ফাইলটা ওপেন করে দিচ্ছে। ও কিন্তু সময় নেয় না। আমাদের মাথাটা হইতে হবে এরকম, এটা দেখছি, দেখার সাথেই আমাকে এই জিনিসগুলো থিঙ্কিং করতে হবে। কিভাবে থিঙ্কিং করব? ক্যান্ডেল এন্ট্রি লেভেল, এখানে কোন ক্যান্ডেল আছে, এখানে কি বিয়ারিশ ইঙ্গালফিং আছে? যদি বিয়ারিশ ইঙ্গালফিং থাকে তাহলে তো মার্কেট নিচে যাবে। সো এখানে বুলিশ ইঙ্গালফিং আছে না কে আছে সেটা আমি দেখব। 1 নম্বর কথা, বিয়ারিশ বা বুলিশ ইঙ্গালফিংয়ের কথা কেন বললাম? কারণ তারা 5 মিনিটের সিগন্যাল দেয়। 1 মিনিটের যদি বুলিশ বা বিয়ারিশ ইঙ্গালফিং দেখি, তাহলে আমরা বলে দিতে পারি যে 5টা ক্যান্ডেল নিচে যাবে বা ডাউনে যাবে। যেমন এই যে এখানে বিয়ারিশ ইঙ্গালফিং আছে, মিনিমাম 5টা ক্যান্ডেল, এই 1 2 3 4 5, দেখেন কত দূর নিচে নামাইছে। সো অল্প সময় ক্লাস নিব বলে বলেও অনেক সময় পার করে ফেললাম, না? 1 ঘন্টা শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এইটা আগে থিঙ্ক করব, তারপরে থিঙ্ক করব আমার এসএনআর এর স্ট্যাটাস কি। আমাকে যে ওইখানে এন্ট্রি নিতে বলছে, এটা কি আমার এসএনআর এই সাপোর্ট পজিশন, নাকি রেজিস্ট্যান্স পজিশন, নাকি মাঝামাঝি পজিশন? যদি সাপোর্ট পজিশন হয় তাহলে আমি অবশ্যই এই এন্ট্রিটা নিব, কারণ মার্কেট উপরে যাবে। হায়ার হাই হায়ার লোটা দেখবো, যে আমি কি এখন হায়ার হাই পজিশনটাতে আসি নাকি আমি লোয়ার লো পজিশনটা আছি। যদি লোয়ার লো পজিশনে থাকি তাহলে মার্কেট এখান থেকে হাইতে যাবে, তাহলে আমি এন্ট্রিটা নিব। ব্রেক অফ স্ট্রাকচারটা থিঙ্ক করতে হবে। মার্কেট কি পূর্বে থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে করে উপরে যাচ্ছে, নাকি
এই পজিশনটা একদম ফিনিশ লেভেল, যে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ব্যাগে আসবে, আমাকে এন্ট্রি করার আগে থিঙ্ক করতে হবে। এইবার থিঙ্কিং করতে হবে অর্ডার ব্লক মার্কেটে এখানে কি বিয়ারিশ অর্ডার ব্লক আছে নাকি বুলিশ অর্ডার ব্লক আছে। যদি এখানে দেখা যায় বিয়ারিশ অর্ডার ব্লক থাকে, এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে, তো যদি এখানে বিয়ারিশ অর্ডার ব্লক থাকে, টিকেএমসি আমারে বললো যে আপ এন্ট্রি নেওয়া, আমি নিয়ে নিলাম, ইম্পসিবল। ওরে বলতে হবে গাধা, আমি কেন নেব এন্ট্রি, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, মার্কেট ব্যাক করবে, তাহলে রেঞ্জিং করবে, দূরে থাক। লাইনার আমাদের কাছে আছে, আমরা লাইনার দিয়ে বুঝতেই পারতেছি মার্কেটের ট্রেন্ডটা কি আপে নাকি ডাউনে। যদি মার্কেটের ট্রেন্ডটা এরকম লাইনার বলে দেয় যে আপে কিন্তু এন্ট্রি লেভেলটা এরকম নিচে, তাহলে নিব। আর যদি এরকম হয় যে আপেই কিন্তু এন্ট্রি লেভেলটা উপরে, তাহলে আমরা নিব না, কারণ এটা তো বুলিশ এন্ট্রি। আমাদের কাছে সর্বশেষ এই টিকেএমসি কিন্তু আগে সিগন্যালটা দিল, ওই টিকেএমসির এন্ট্রিটা নেওয়ার আগে আমরা এই 60টা পজিশন দিয়ে যাচাই বাছাই করে নিলাম। এইবার কি এটা লস হওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। কিন্তু আপনি একদিন 2 দিন বা 3 দিনে এই জিনিসটা, এতগুলো জিনিসকে একবারে আপনি থিঙ্কিং করে নিয়ে আসতে পারবেন না, মাথায় সামারাইজ করে পারবেন না। কারণটা হইল যে এটা আপনার অভ্যাসতায় নিয়ে আসতে হবে। ওই দেখবেন যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে, অথবা আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে না যাই, যেমন আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কি করি, যে যদি আমাকে কেউ একটা বলে যে ভাই আমাকে একটা স্কুল মেনটেন্যান্সের সফটওয়্যার বানাই দিতে হবে, তো আমি জানি যে ওইখানে কী কী থাকবে। একটা স্টুডেন্ট ঢুকবে, কাট পাঞ্চ করবে, কখন বের হবে, কোন টিচার কোন রুমে গেল, কাট পাঞ্চ করে ঢুকবে, বের হবে, ওই ছাত্রর বিল কত, স্কুলের ফি কত, কবে দিবে, কি শিক্ষকের কাছে মেসেজ দিতে হবে, আর রেজাল্টের এই কী রিকোয়ারমেন্ট আমি জানি। আমি আচ্ছা ঠিক আছে ভাই, ওখানে রিকোয়ারমেন্ট এই কয়টা মডিউল আছে, ওইটা বানাই দিতে 60,000 টাকা লাগবে। এখন ওইটা যদি কেউ না জানে, যে কিনা এক্সপিরিয়েন্স নয়, নতুন একটা ছেলে, এই গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, সে আগে কখনো এই সফটওয়্যার বানায়নি, তাহলে তার দশাটা কি হবে? সে বলবে কি আচ্ছা বলেন তো আপনার রিকোয়ারমেন্ট কী কী, বলবে, বলার পরে সে বলবে আমাকে 2 দিন সময় দেন, আমি একটু দেখি। তারপরে সে বানানো শুরু করবে, এই করবে সেই করবে, হাজারটা ভুল হবে, বাগ আসবে, বাগ বলতে ভুল আর কি সফটওয়্যারের ভাষায়, ভুল আসবে, সেগুলোকে আবার সলভ করবে, বহুত কাহিনী আছে। তো এই যে এক্সপিরিয়েন্সটা, যে আপনি আগে থেকেই জানেন স্কুল মেনটেন্যান্সের সফটওয়্যারটা কেমন হবে, মেডিকেল মেনটেন্যান্সের সফটওয়্যারটা কেমন হবে, যখনই এরকম একটা কোনো অর্ডার আসে তখন আমরা কি করতাম, ওই মেন্টালিভাবে ওই ফিল্ডটাকে আমরা দেখতাম, আমরা সরাসরি ওই ফিল্ড দেখতে যাইতাম, যাই ঘুরে ঘুরে আসতাম কোনটার পরে কি প্রসেস হচ্ছে, কারণ ওইখানে প্র্যাকটিক্যাল কাজের প্রসেস যেটা হবে আমার সফটওয়্যারও সেম প্রসেস হবে। সো আপনারও এই লেভেলটাতে থিঙ্কিংটা একদিনই আসবে না, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে, প্র্যাকটিস করতে করতে আসবে। তো ওই হুট করে দেখেই এন্ট্রি নেওয়া যাবে না, আপনাকে যেটা করতে হবে যে এন্ট্রি নেওয়ার জন্য পজিশন আসছে, এইবার আমি এই কটা জিনিস থিঙ্ক করলাম কিনা। প্রয়োজনে আমি যেটা করতাম আগে, এই কিছুদিন আগেও করতাম, যে আমার ল্যাপটপে চতুর্দিকে ছোটো ছোটো স্টিকি নোট দিয়ে ভরা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এসে বসে আগে দেখতাম নিউজ রিলিজ কখন কখন আছে, টাইমটা নোট করে একটা কাগজ লাগা রাখতাম। তারপরে কি করি, তারপরে এসে আমি কি কি বিষয়ের উপরে বিবেচনা করে ট্রেড নেব, সেই জিনিসগুলোকে লিখে আমার ল্যাপটপের মনিটরের একদম সাথে লাগায় রাখি, অর্থাৎ ট্রেড নেওয়ার সময় যেন আমি কোনোটা জিনিস বাদ না দিই। এইভাবে কঠোর পরিশ্রম করতে করতে এখন এসে কী হয়েছে, লাইনারও লাগে না, টিকেএমসিও লাগে না, কিছু লাগে না, মার্কেট দেখার সাথে মানে চোখটা মেজারমেন্ট টেপের মতো হয়েছে আর কি, যে ও বলে দিতে পারে ও এখানে এখানে এই কাহিনী। এটা পুরো আল্লাহর দান, আমি আমি নিজের অর্জন এটা বলতেছি না, বাট এই যে পরিশ্রমটা এটা আপনাদের একটু করতে হবে, কষ্ট করে কষ্ট করে করলে দেখবেন যে হয়ে যাবে। এবার একটা ট্রেড করছেন, লস হয়ে গেছে, এইবার আপনি এই ফর্মুলা দিয়ে তাকে ধরেন, এই ফর্মুলায় যে আমি এখানে কোন জিনিসটা থিঙ্ক করছি এবং আসলে ভুল ছিল কি, আসলে কোন জায়গাটায় ভুল ছিল, তারপরে এটাকে একটা নোটে লেখেন। একই ভুল আমি 2বার করব না। একটা মেয়ের সাথে প্রেম করছি, করে ছ্যাঁকা খাইছি, দ্বিতীয়বার কী জন্য ছ্যাঁকা খাইছি আমি জানতামই না যে ওই মেয়েটার ক্যারেক্টার খারাপ। তো দ্বিতীয়বার যদি এরকম যাই আমি ওই বনে, তাহলে আমি ওই আগে আগে খোঁজ খবর নিয়ে যাব, অমুক বাজারে গেছিলাম পকেট মেরে নিয়েছে, তো দ্বিতীয়বার গেলে ওই পকেটে টাকা রাখবো না, আমি জানি যে ওই ওখানে ইয়ে আছে। তো এই যে আস্তে 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 এক ভুল আমি 2বার করব না, মানে কথাটা হলো এরকম, এক ভুল 2বার করব না। এইভাবে হলে আপনি আগামী 1 মাসের মধ্যে প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন, আর কোনো কিছুই না। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার আজকে হেডে প্রচুর পরিমাণ হেডসি হচ্ছে, তারপরও ক্লাস নিতে পারলাম, এতক্ষণ কথা বলছি আমি জানি না, টপিকে ঢুকে গেলে আর এগুলো ফিল হয় না। তো
তো আবারও নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আপনাদের জন্য বেস্ট অফ লাক। সবাই প্র্যাকটিসগুলো এইভাবে করেন, করে কয়েকদিন আগে যেমন সবাই একটু শক্তিশালীভাবে প্র্যাকটিস করতেছিলেন ওইভাবে করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপরে আবার পরবর্তী ক্লাসে নতুন স্ট্র্যাটেজি, নতুন সেট আপ নিয়ে আসবো। মানে আপনাদের ফিডব্যাক দেখে যেন আমি উদ্বুদ্ধ হই যে হ্যাঁ একটা নতুন কিছু দেয়া যায়। যদি এরকম ফিডব্যাক না থাকে আকর্ষণীয়, তাহলে কিন্তু আমি নিজেও ড্যামেজ হয়ে যাই যে না এই ব্যাচের স্টুডেন্টরা আসলে ফিডব্যাক দেয় না, তাহলে তাড়াতাড়ি করে ক্লাস নিয়ে এটা ক্লোজ করে দিই। তো বেস্ট অফ লাক সবার জন্য।